নতুন অস্বস্তি আমাকে দুশ্চিন্তায় ফেলল। বাড়িটা দেখে প্রথমে পরিত্যক্ত বলেই মনে হয়েছিল, কিন্তু এখন দেখছি খুব সম্প্রতি কেউ বা কোনো কিছু এখানে ছিল। এই পুরনো কোটের কাছ থেকে শুরু করে এসব অদ্ভুত ডাক টেনেছে কে? নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প দ্য কোট, লেখক এইডি স্মিথ। অফিসের অন্যান্য সব কর্মী যে আমাকে পাগল ভাবে সেটা আমি জানি। তা তো ভাববেই, কারণ ঘটনাচক্রে আমি পড়াশোনা ভালোবাসি, গন্ডগোল অপছন্দ করি, কতগুলো শূন্য গর্ব সঙ্গী সাথীর চেয়ে নিজের সঙ্গ বেশি পছন্দ করি, এবং সর্বোপরি চোখে আমার পুরু লেন্সের চশমা। সুতরাং এ ধরনের একজন মানুষ যে নিকৃষ্টতর বিচার বুদ্ধির শিকার হবে, এ আর আশ্চর্য কি? সাধারণত তাদের মতামত ও মন্তব্যকে আমি অবজ্ঞার চোখে দেখি, তাই দেখা উচিত। কিন্তু এই বিশেষ মুহূর্তে আমার ক্রমশ মনে হচ্ছে হয়তো ওদের কথাগুলো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। পাগল হয়তো আমি না হতে পারি, তবে আমি যে একটি প্রথম শ্রেণীর গর্দভ তাতে কোনো সন্দেহ নেই। তা যদি নাই হতাম, তাহলে দুনিয়ার আর সবার মতো সুন্দর আরামে ছুটির দিনগুলো কাটিয়ে দিতাম। একা একা মূর্খের মতো সাইকেল নিয়ে ফ্রান্সের অজানা অংশে পাড়ি দিতাম না। বৃষ্টিতে ভিজে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় পথ হারিয়ে বসে আছি অজানা দেশে এক অজানা আগন্তুক। ফাটা টায়ার সমেত মাল বোঝাই এক সাইকেল নিয়ে হতাশভাবে এগিয়ে চলেছি। আমার গর্দভ সুলভ সিদ্ধান্তের এই হলো পরিণতি। ঝড়ের কবলে যখন পড়ি, তখন আমি লোকালয় থেকে অনেক দূরে এক কাঁচা রাস্তায়, আর তারপর মুষলধারে বৃষ্টির মধ্যে অক্লান্ত পরিশ্রমে 2 ঘন্টা পথ চলেছি। পথে কোনো জীবিত প্রাণী দেখা পাইনি, বা কোনো জনবসতিও চোখে পড়েনি। অবশেষে একটা মোড় ঘুরেই দেখি আমার ঠিক সামনেই একটা মাঝারি মাপের বাড়ির চিমনি ও ছাদের খাঁজ কাটা পাঁচিল। নির্জন বাড়িটা রাস্তা থেকে কিছুটা পেছিয়ে একরাশ গাছের আড়ালে দাঁড়িয়ে, এবং কেন জানি না দূর থেকেও ওটা কাউকে কাছে আসতে তেমন হাত ছানি দেয় না। কিন্তু তবুও নির্জন কোনো প্রান্তরে এ দৃশ্য আশা জাগানোর পক্ষে যথেষ্ট। সুতরাং সামান্য আদর আপ্যায়ন ও সাময়িক আশ্রয়ের লোভে তাড়াতাড়ি সেদিকে পা চালালাম। প্রায় 200 গজ চলার পরে এসে দাঁড়ালাম বাড়িটার সদর দরজার কাছে। সেখানে পৌঁছে ভয়ঙ্কর রকম হতাশ হলাম, কারণ দরজার ওপারে দারোয়ানের ঘরের মাথায় কোনো চাল নেই। ভাঙা চোরা সদর দরজার পাল্লা দুটো একটা কবজায় ঝুলছে, এবং দরজা থেকে যে পথটা বাড়ির দিকে এগিয়ে গেছে সেটা আগাছায় ভরা। সব মিলিয়ে স্পষ্ট বুঝলাম এখানে কেউ থাকে না। মনকে তাড়াতাড়ি সান্ত্বনা দিলাম এই বলে যে বর্তমান অবস্থায় একটা পরিত্যক্ত বাড়িকেও আশ্রয় হিসাবে অবহেলা করা উচিত নয়। মোটামুটি একটা মাথা গোঁজার ঠাঁই পেলে আমার জামা কাপড়গুলো নিংড়ে নেওয়া যাবে, এবং ত্রিভঙ্গ সাইকেলটাও হয়তো সারিয়ে তোলা যাবে। সুতরাং আর ভাবনা চিন্তা না করে সাইকেল ঠেলে এগিয়ে চললাম আগাছা ভরা পথ ধরে। পৌঁছালাম বাড়ির গাড়ি বারান্দার নিচে। কাছে এসে বুঝলাম এটা একটা পুরনো জমিদার বাড়ি।
বুনো লতা আর আগাছার দল বহু আগেই রাজস্ব বিস্তার করেছে। সদর দরজার ঠিক ওপরে পাথরে খোদাই করা জমিদারদের বংশমর্যাদার নিদর্শন খচিত একটা পোশাক। এ থেকে ইঙ্গিত পাওয়া যায় বাড়ির মালিক একজন কেউকেটা কেউ ছিলেন। এছাড়া দরজার দুপাশে বেদির ওপরে বসানো মরচে পড়া কিছু অস্ত্রশস্ত্র সম্ভবত সুদূর অতীতে বাড়ির গৃহস্বামী অংশগ্রহণ করেছেন এমন কোনো যুদ্ধের নিদর্শন। বেশিরভাগ জানলাই কাঠের তক্তায় ঢাকা। এটা অত্যন্ত স্পষ্ট যে বহুকাল ধরেই এ বাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সদর দরজাটা খুলতে চেষ্টা করলাম, সবিস্ময়ে আবিষ্কার করলাম দরজাটা খোলা। আমার কাঁধের এক ধাক্কায় বিরক্তভাবে ক্যাচ ক্যাচ শব্দ তুললে ওটার পাল্লাটা খুলে গেল। বিশাল হলঘরে পা রাখতেই পচা কাঠ, গালিচা এবং ঝুলন্ত স্যাঁতস্যাঁতে ছাতার বাসি দুর্গন্ধ নাকে এসে ঝাপটা মারল। কয়েক মুহূর্ত নিশ্চল হয়ে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্তভাবে চারপাশে তাকালাম। কোনো প্রাচীন পরিত্যক্ত বাড়িতে ঢুকলে সাধারণত যে আতঙ্ক মনে নাড়া দেয় তার ঢেউ খেলে গেল বুকের ভেতরে। আমার সামনেই এক চওড়া সিঁড়ি, তার মাথায় ছোপ ধরা লম্বা কাঁচের জানলা। ধুলো, ময়লা ও মাকড়সার জালে তার সারসি এখন প্রায় অস্বচ্ছ। সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। উঠেই সামনেই যে দরজাটা পেলাম সেটা এক ঝটকায় খুলতেই চোখে পড়ল সুন্দরভাবে সাজানো গোছানো একটা বড় ঘর। এককালে এটাই হয়তো এ বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর ছিল, কিন্তু দীর্ঘকালের অযত্ন ও উপেক্ষায় তার অবস্থা বর্তমানে শোচনীয়। সুসজ্জিত ফিতের মতো কার্নিশের ছোট ছোট টুকরো এখানে ওখানে ঝুলছে। ঘরের এক কোণে সিমেন্ট সমেত ছাদ খসে পড়েছে মেঝেতে। অষ্টাদশ শতাব্দীর সব আসবাবপত্র সবুজ ছাতায় ঢেকে গেছে। পর্দা ও জামা কাপড় জীর্ণ অবস্থায় ঝুলছে এবং ঘরের দরজা থেকে তাপচুল্লি পর্যন্ত যে সুন্দর প্রাচীন পার্সি গালিচা পাতা রয়েছে তার অর্ধেকটা ফাঙ্গাসে ঢাকা। তাপচুল্লিটা দেখে একটা মতলব মাথায় এলো। যদি কিছু জ্বালানির সন্ধান পাই তাহলে চুল্লিতে আগুন জ্বালানো যেতে পারে, গরম পানীয় তৈরি করতে পারি নিজের জন্য, এবং আমার ভিজে জামা কাপড়ও শুকিয়ে ফেলা যাবে। বাড়ির আশেপাশে সামান্য খোঁজাখুঁজি করতেই যথেষ্ট পরিমাণ শুকনো ডালপালা পাওয়া গেল। তারই একটা বান্ডিল কোটের তলায় ঢুকিয়ে আবার বাড়িতে ফিরে এলাম। দ্রুত পায়ে উঠে চললাম সিঁড়ি বেয়ে, কিন্তু বড় ঘরটায় ঢুকতে গিয়ে কেন জানি না থমকে দাঁড়ালাম। যেন আমার পা দুটো হঠাৎই নিজের খেয়ালে আমাকে ঘরের ভেতরে আর বয়ে নিয়ে যেতে চাইছে না, যেন বাইরে থেকে কোনো কিছু আমাকে ফিরে যেতে বলছে। শুকনো ডালপালাগুলো পায়ের কাছে নামিয়ে রাখলাম এবং মুহূর্ত কয়েক দ্বিধাগ্রস্তভাবে দরজার চৌকাঠে দাঁড়িয়ে রইলাম। জায়গাটার পরিবেশে বিপদের সূক্ষ্ম ইঙ্গিত আমি স্পষ্ট অনুভব করতে পারছি। ঘর ছেড়ে যাওয়ার সময় প্রতিটি জিনিস যে অবস্থায় দেখে গেছিলাম আপাত দৃষ্টিতে সেগুলো এখন একই অবস্থায় আছে, কিন্তু তবুও একটা অদ্ভুত অস্বস্তি আমার মনকে ঘিরে ধরল। আমার অনুপস্থিতিতে অশুভ কোনো কিছু এ ঘরে ঢুকেছে এবং আবার পরে বেরিয়ে গেছে। আমি ভীতু নই,
অলৌকিক ঘটনায় বিশ্বাসও করি না, কিন্তু তা সত্ত্বেও এক মুহূর্ত পরেই লজ্জাজনকভাবে আবিষ্কার করলাম আমি ডালপালাগুলো তুলে নিয়ে সিঁড়ির দিকে ফিরে চলেছি। সত্যি বলতে কি, আমার এই অদ্ভুত আচরণের কারণ ভয় নয়, বরং এক অস্বস্তিকর সাবধানী অনুভূতি। কেন যেন মনে হলো যদি আমি সদর দরজার কাছাকাছি থাকি এবং একতলায় কোনো ঘরে আগুন জ্বালি, তাহলে হয়তো অনেকটা স্বস্তি পাবো। কারণ হঠাৎ যদি অদ্ভুত কিছু ঘটে আর আমাকে হঠাৎই পালাতে হয়, তাহলে তাতে অনেক সুবিধা হবে। জানি এটা হয়তো আমার একটা উদ্ভট কল্পনা। সদর দরজা দিয়ে ছিটকে আসা আলোকে মুখোমুখি রেখে সিঁড়ি দিয়ে দ্বিতীয়বার নামার সময় আচমকা এমন একটা ব্যাপার আমার নজরে পড়ল যে চকিতে থমকে দাঁড়ালাম। সিঁড়ির মাঝ বরাবর পুরো ধুলোর ওপরও সদ্য তৈরি হওয়া এক ভাঙা ভাঙা চওড়া দাগ, যেন কেউ একটা খালি বস্তা বা ওই জাতীয় কিছু সিঁড়ির ওপর দিয়ে টেনে নিয়ে গেছে। সিঁড়ির নিচে নেমে দাগটাকে অনুসরণ করে চললাম। দেখলাম দাগটা গিয়ে শেষ হয়েছে বিপরীত দিকের দেওয়ালে হুকে ঝোলানো পোকায় কাটা একটা পুরনো কোটের নিচে। তারপরই লক্ষ্য করলাম একই রকম দাগ হল ঘরের বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে। কতগুলো দাগ শেষ হয়েছে দুপাশের দরজার কাছে গিয়ে, অন্যগুলো সিঁড়িকে পাশ কাটিয়ে বাড়ির পিছনের দিকে চলে গেছে। কিন্তু সবগুলো দাগই যেন শুরু হয়েছে কোট ঝোলানোর হুকগুলোর ঠিক নিচ থেকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ঘরে আমার ছাড়া অন্য কারোর পায়ের ছাপের চিহ্ন মাত্র নেই। নতুন অস্বস্তি আমাকে দুশ্চিন্তায় ফেলল। বাড়িটা দেখে প্রথমে পরিত্যক্ত বলেই মনে হয়েছিল, কিন্তু এখন দেখছি খুব সম্প্রতি কেউ বা কোনো কিছু এখানে ছিল। এই পুরনো কোটের কাছ থেকে শুরু করে এসব অদ্ভুত ডাক টেনেছে কে? সে কি কোনো প্রাণী, না অন্য কোনো কিছু, নাকি কোনো ভবঘুরে উন্মাদ মহিলা যার পায়ের ছাপ তারই ঝুলন্ত পোশাকে মুছে গেছে? পুরনো কোটটাকে ভালো করে খুঁটিয়ে দেখলাম। জিনিসটা একটা প্রাচীন ধাঁচের মিলিটারি ওভারকোট। দু একটা বিবর্ণ রূপোর বোতাম এখনো তাতে লাগানো রয়েছে এবং জিনিসটা প্রচুর ব্যবহার হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও দু আঙুলে ধরে কোটটাকে ঘোরালাম। দেখলাম বাঁ কাঁধের ঠিক নিচেই পেনির মাপের একটা গোল ফুটো। ফুটোর ধারগুলো পুড়ে গেছে এবং তার চারপাশের কাপড়ে একটা কালচে ছোপ, যেন কেউ খুব কাছ থেকে পিস্তল দিয়ে গুলি করেছে। ফুটোটা যদি পিস্তলের গুলিতেই হয়ে থাকে, তাহলে কোনো এক সময় এই পুরনো কোটটা একজন মৃত মানুষের গায়ে ছিল। জিনিসটার প্রতি কেমন এক অদ্ভুত ঘৃণার ভাব জেগে উঠল। শিউরে উঠে হাত সরিয়ে নিলাম আমি। হয়তো আমার কল্পনা হতে পারে, তবু মনে হলো ছাতা ও পচা কাপড়ের গন্ধ ছাড়া আরো একটা গন্ধ কোটের গা থেকে বেরিয়ে আসছে। সে গন্ধ পচা মাংস ও হাড়ের, কোনো বিকৃত পশুদেহের হালকা গন্ধ, তবে নির্ভুল। বাতাসে ভর করে স্পষ্ট ভেসে আসছে নাকে, আর তার সঙ্গে অনেক
অস্পষ্ট হলেও কম বাস্তব নয় একটা ষষ্ঠেন্দ্রিয়ের অনুভূতি যে এক কলঙ্কময় ঘোর অন্ধকার অতীত থেকে এক অদ্ভুত তেজ ছড়িয়ে পড়ছে বাড়িটার রহস্যময় পরিবেশে। অনেক চেষ্টায় নিজেকে শক্ত করলাম। আসলে এখানে ভয় পাওয়ার মতো কি বা আছে? মানুষ লুঠেরাকে আমার ভয় নেই, কারণ আমার পেছন পকেটে রয়েছে একটা ছোট অথচ কাজ চালানোর মতো অটোমেটিক পিস্তল। আর ভূতের কথায় বলতে পারি, যদি সত্যিই তাদের অস্তিত্ব থেকে থাকে, তারা সাধারণত দিনের বেলায় চড়ে বেড়ায় না। জায়গাটা গা ছমছমে সন্দেহ নেই, কিন্তু তাই বলে উদ্ভট কল্পনাকে প্রশ্রয় দিয়ে গরম পানীয় মুখে না তুলে বা সাইকেলটা না সারিয়ে বাইরের ভয়ঙ্কর বৃষ্টিতে বেরিয়ে পড়ার কোনো মানেই হয় না। সুতরাং সবচেয়ে কাছের দরজাটা খুলে ফেলে ঢুকে পড়লাম একটা ছোট ঘরে। ঘরটা দেখে পড়ার ঘর বলেই মনে হলো। ঘরের তাপচুল্লিটা ঠিক বিপরীত দিকের দেওয়ালে বসানো। প্রাচীন চুল্লিটা শেষবার জ্বালানো কাঠের ছাইয়ে ঠাসা। চুল্লি খোঁচানো লোহার শিকটা তুলে নিলাম। কমলা লেবুর মতো হাতল লাগানো এক কিম্ভূত কিমাকার প্রাচীন জিনিস। সমস্ত ছাই খুঁচিয়ে ফেলে দিয়ে শুকনো ডালপালাগুলো বয় স্কাউটের নিয়মমাফিক কায়দায় সাজিয়ে দিলাম। কিন্তু কাঠগুলো ছিল স্যাঁতস্যাঁতে, ভেজা। সুতরাং দেশলাইয়ের অর্ধেক কাঠি খরচ করে ফেলার পরও দিকে দিকে আগুনের বেশি পাওয়া গেল না। আর একই সঙ্গে এক উল্টো হাওয়া চিমনি দিয়ে নেমে এসে ধোঁয়ায় ভর্তি করে দিল ঘরটা। অবশেষে মরিয়া হয়ে হামাগুড়ি দিয়ে ঝুঁকে পড়ে ফুঁ দিয়ে চললাম চুল্লিতে, যদি আগুনের শিখা দেখা দেয়। ক্লান্তিকর কাজের মাঝখানে হলঘরের দিক থেকে একটা চলার শব্দে চমকে উঠলাম। একটা ছোট্ট ধপ শব্দ, যেন কেউ পোশাক ছুঁড়ে ফেলেছে মাটিতে। বিদ্যুৎ ঝলকের মতো উঠে দাঁড়ালাম। প্রতিটি স্নায়ু টান টান করে কান পেতে রইলাম। আর কোনো শব্দ কানে এলো না। আমি অটোমেটিক পিস্তলটা হাতে পা টিপে টিপে এগিয়ে চললাম দরজার দিকে। হলঘরে কিছু নেই। বাইরের একটানা বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। কিন্তু পুরনো ওভারকোটটার ঠিক নিচে মেঝের একটা জায়গা থেকে ভেসে আসছে ধুলোর ছোট ছোট ঘূর্ণির মেঘ। যেন এই মাত্র সেখানে কোনো আলোড়ন সৃষ্টি করা হয়েছে। বুঝেছি, নির্ঘাত কোনো ইঁদুর। আপন মনেই বললাম, এবং ফিরে গেলাম নিজের কাজে। আবার শুরু হলো ধিকি ধিকি আগুনে ফুঁ দেওয়া, চুল্লিতে শিক দিয়ে খোঁচা দেওয়া, ঘন ঘন দেশলাই জ্বালানো। তারই মাঝখানে আবার ভেসে এলো অদ্ভুত শব্দটা। খুব একটা জোরে নয়, তবে স্পষ্ট এবং অভ্রান্ত। আবার গেলাম হলঘরে। সেই একই জায়গা থেকে ভেসে ওঠা ধুলোর মেঘ ছাড়া এবারেও কিছু নজর পড়ল না। কিন্তু আসন্ন বিপদের ষষ্ঠ ইন্দ্রিয়ের সংকেত ক্রমে সোচ্চার হয়ে উঠছে। কেন যেন মনে হচ্ছে এই নির্জন প্রাচীন হলঘরে আমি আর একা নই। কোনো অশুভ অদৃশ্য শক্তি সেখানে উঁট পেতে রয়েছে, পরিবেশকে কলঙ্কিত করছে নিজের অপবিত্রতায়। কোনো লাভ নেই। নিজের মনেই বললাম, আমি ভীতু বোকা হতে পারি, কিন্তু
এসব আর সহ্য হচ্ছে না। সময় ভালো থাকতে থাকতে লটবহর নিয়ে কেটে পড়াই মঙ্গল। এই কথা ভেবে ঘরে ফিরে এলাম, আর চোখের নজর তখন দরজার দিকে। তাড়াহুড়ো করে সব জিনিসপত্র পিঠ ব্যাগে গুছিয়ে নিলাম। ব্যাগের শেষ ফিতেটা যখন বাঁধছি, ঠিক তখন হলঘর থেকে ভেসে এলো একটা অশুভ বিদ্রুপের হাসি। তারপরেই শুনতে পেলাম কারো চুপিসারে চলাফেরার শব্দ। চকিতে পিস্তল বের করে নিলাম। দরজার দিকে মুখ করে ঘরের ঠিক মাঝখানে যেমন দাঁড়িয়েছিলাম তেমনই দাঁড়িয়ে রইলাম। আমার রক্ত হিম হয়ে আসছে। দরজার কবজার ফাঁক দিয়ে একটা ছায়াকে সরে যেতে দেখলাম। দরজাটা সামান্য ক্যাঁচ ক্যাঁচ করে উঠল, তারপর ধীরে ধীরে খুলে যেতে লাগলো। অবশেষে দেখা দিল সেই মিলিটারি ওভারকোটটা। ওটা টান টান হয়ে দরজায় দাঁড়িয়ে রয়েছে, ভারসাম্য খুঁজে না পেয়ে যেন সামান্য দুলছে। গলার আর কাঁধ দুটো এমন ভাবে ছড়িয়ে আছে যেন কোনো অদৃশ্য ব্যক্তি ওটা গায়ে পড়ে রয়েছে। এই ছাতা ধরা পুরনো কোটটাই যে একটু আগেও ঘরের দেওয়ালে ঢুকে ঝুলছিল তা কে বিশ্বাস করবে? প্রায় এক যুগ ব্যাপী একটা মুহূর্ত আমি পাথরের মতো কোটটার মুখোমুখি দাঁড়িয়ে রইলাম। ওটা এখন দরজার চৌকাঠে থমকে দাঁড়িয়েছে। মৃত্যুর মতো করাল এক সম্মোহন আমাকে আমূল গেঁথে রেখেছে ঘরের মেঝেতে। আমার সারা শরীরকে করে দিয়েছে পক্ষাঘাতে পঙ্গু, এবং আমার নিয়ন্ত্রণহীন অসাড় আঙুল থেকে পিস্তলটা ফেলে দিয়েছে পায়ের কাছে। অথচ আশ্চর্য, আমার চিন্তা ভাবনা বুদ্ধি তখনও লোপ পায়নি। জমাট আতঙ্কের সঙ্গে অনুভব করছি একটা উদগ্র বমি বমি ভাব। জানি আমি আর চূড়ান্ত অশুভের মুখোমুখি হয়েছি। নরকের এই দূতের গন্ধ পর্যন্ত আমাকে দূষিত করে তুলবে। আর যদি সে আমাকে স্পর্শ করে, তাহলে শুধু যে আমার শরীরই ধ্বংস হবে তা নয়, আমার আত্মাও চিরবন্দী হবে নরকে। আর এখন ওটা এগিয়ে আসছে ঘরের ভেতরে। ওটার হেলে দুলে চলার ভঙ্গি ভাষায় বর্ণনা করা যায় না। খালি হাত দুটো বিভৎসভাবে দুপাশে ঝুলছে। নিচের প্রান্তটা খসখস করে মেঝের ধুলোয় দাগ কেটে এগিয়ে আসছে। ধীরে ধীরে কমে আসছে আমাদের দূরত্ব। প্রতিটি মুহূর্তে আমার দু চোখ কোটর ঠেলে আরো বাইরে বেরিয়ে আসছে। নিজের অজান্তে আমার পা দুটো আমাকে পিছিয়ে নিয়ে চলল। আমি কুঁকড়ে গেলাম আতঙ্কে। একসময় আমার পিঠে তাপচুল্লির কঠিন স্পর্শ অনুভব করলাম। আর পেছনের জায়গা নেই। কিন্তু তা সত্ত্বেও ভয়ঙ্কর অশুভ উদ্দেশ্য নিয়ে কোটটা আমার দিকে গুঁড়ি মেরে এগিয়ে আসতে লাগলো। খালি হাত দুটো এবার শূন্যে উঠেছে। কাঁপতে কাঁপতে এগিয়ে আসছে আমার গলা লক্ষ্য করে। আর এক মুহূর্ত পরে কোটের হাত দুটো আমাকে স্পর্শ করবে, এবং তখন আমার মানসিক ভারসাম্য ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আমার জ্বলন্ত মস্তিষ্কে যেভাবেই হোক সুসংগত বুদ্ধি এলো, যা আমি বহুকাল আগে পড়েছি কিংবা শুনেছি।
অশুভ শক্তির বিরুদ্ধে পবিত্র চিহ্নের ক্ষমতা। মরিয়া হয়ে শরীরের অবশিষ্ট শেষ বিন্দু দিয়ে একটা অসার আঙুল সামনে বাড়িয়ে ধরলাম। শূন্যে আঁকলাম পবিত্র ক্রসের চিহ্ন, এবং সেই মুহূর্তে আমার অন্য হাতটা পেছনের দেওয়ালে উন্মাদের মতো হাতড়াতে লাগলো। অবশেষে ঠান্ডা শক্ত গোলাকৃতি কোনো বস্তুর স্পর্শ পেলাম। জিনিসটা চুল্লি খোঁচানো সেই পুরনো ভারী লোহার শিকের হাতল। লোহার শীতল স্পর্শে মুহূর্তের মধ্যে শরীরের হারানো শক্তি ফিরে পেলাম। বিদ্যুতের ক্ষিপ্রতায় লোহার ভারী শিকটা ঘুরিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করলাম আমার সামনে দাঁড়ানো ভয়ঙ্কর দুঃস্বপ্নের আতঙ্ককে। আর কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে জিনিসটা হাত পামুড়ে পড়ে গেল মেঝেতে। হয়ে গেল একটা পুরনো কোপ, তার বেশি কিছু নয়। একটা স্তূপের মতো পড়ে রইল আমার পায়ের কাছে। কিন্তু তবুও শপথ করে বলতে পারি যে যেই মুহূর্তে আমি ওই নারকীয় আতঙ্কটাকে এক লাফে অতিক্রম করে ঘর থেকে ছুটে পালালাম, তখনই চোখের কোণ দিয়ে নজরে পড়ল ওটা নিজেকে ঠিকঠাক করে আবার আগের চেহারায় উঠে দাঁড়াচ্ছে, যেন তখনই আমার পিছনে তাড়া করে আসবে। সাবগ্রস্ত বাড়িটার বাইরে এসেই প্রাণপণে ছুটে চললাম। অর্ধ অচেতন অবস্থায় কোনো রকমে একটা ছোট্ট রেস্তোরাঁর দরজায় এসে না পৌঁছানো পর্যন্ত আর কিছুই আমার মনে নেই। টলতে টলতে ভেতরে ঢুকে আমি চিৎকার করে উঠলাম, ভগবানের দোহাই, একটু মদ নিয়ে আসুন। মদ এলো, আমি তাতে চুমুক দিলাম। আমাকে ঘিরে অবাক কিছু জনতার ভিড়। ভাঙা ভাঙা ফরাসিতে ওদের সব কিছু বুঝিয়ে বলতে চেষ্টা করলাম, কিন্তু তবুও ওরা অবাক চোখে আমাকে দেখতে লাগলো। অনেক পরে রেস্তোরাঁর মালিকের মুখ দেখে অনুমান করলাম আমার কথা তিনি বুঝতে পেরেছেন। রুদ্ধশ্বাসে তিনি বলে উঠলেন, হায় ভগবান, এও কি সম্ভব? আপনি ওই জায়গায় গিয়েছিলেন? জুলিয়েট, শিগগিরই মসিয়ের জন্য আর এক বোতল মদ নিয়ে এসো। পরে রেস্তোরাঁর মালিকের কাছ থেকে গল্পটা মোটামুটি শুনলাম। বলতে তার ইচ্ছা ছিল না, তবে অনেক চাপাচাপির পর তিনি রাজি হয়ে গল্পটা বললেন। ওই পুরো বাড়িটায় নেপোলিয়নের সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত অফিসার কোনো এককালে বাস করতেন। অর্ধ উন্মাদ ভদ্রলোকের শরীরে আফ্রিকানদের রক্ত ছিল। ভদ্রলোক অত্যন্ত বদমেজাজি ছিলেন। তিনি যে ভীষণ বদমাইশ লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। নিজের বউকে তিনি খুন করেছিলেন এবং হাতের কাছে যাকেই পেতেন তারই উপরে অকথ্য অত্যাচার করতেন। এমনকি লোকে বলে নিজের মেয়েদেরও তিনি রেহাই দেননি। শেষে তাদেরই একজন ভদ্রলোককে পেছন থেকে গুলি করে মেরে ফেলে। সেই থেকে ওই পুরনো বাড়িটার খুব বদনাম। আপনি 10 লাখ টাকা দিলেও এই গ্রামের কেউ ওই বাড়ির ধারে কাছে ঘেঁষবে না। প্রথমেই তো বলেছি, অফিসের সবাই আমাকে একটু একটু পাগল ভাবে, তাই তাদের কাউকেই এই গল্প বলিনি। কিন্তু এর প্রতিটি বর্ণ সত্যি। আমার নতুন সাইকেল ও বেড়াতে যাওয়ার সমস্ত লটবহর হয়তো
এখনো ওই সাবপ্রস্ত বাড়ির হল ঘরে যেমন রেখে এসেছিলাম তেমনই পড়ে আছে। আপনাদের কেউ যদি সেগুলো নিয়ে আসতে সাহস করেন তাহলে আমার পক্ষ থেকে উপহার মনে করে ওগুলো রাখতে পারেন। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।